840 crore 65 lakh and 11,000 টোটাল বাজেট উনি পেশ করেছেন। আমি এই বাজেটের সমর্থনে আলোচনা করার জন্য আমি দাঁড়িয়েছি। তার জন্য প্রথমেই আমি মাননীয় চিফ এক্সিকিউটিভ মেম্বার মহোদয়কে ধন্যবাদ জানাই, কারণ উনি যে এখানে বাজেট 1,800 কোটি টাকা উপরে উনি বাজেট রেখেছেন, তার মধ্যে পেনশনে রেখেছেন উনি 6%। কারণ আমরা জানি যে অনেক আমাদের কর্মচারী পেনশনে গিয়েছে, সেটা ওনারা এখনো পান নাই, তার প্রভিশন এখানে রেখেছেন, এটা অত্যন্ত দরকার। এরপরে ডাইরেকশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এর জন্য রেখেছেন 34%। আমাদের প্রশাসন চলতে গেলে এটা অবশ্যই দরকার। তো এখানে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দেবো সিএম সাহেবকে। ডেভেলপমেন্ট সেক্টরে উনি সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। ডেভেলপমেন্ট সেক্টরে উনি 60%, অর্থাৎ উনি উন্নয়নকে অধিক গুরুত্ব দিয়েছেন, যার জন্য বহুত বহুত ধন্যবাদ মাননীয় সিএম সাহেবকে। এখন এখানে অনেক কিছু অনেক সদস্য এক্সিকিউটিভ মেম্বার আলোচনা করেছে। আমি বলবো নেগেটিভ চিন্তাধারা থেকে উঠে এসে পজিটিভ চিন্তাধারার মাধ্যমে আমাদের এগিয়ে যাওয়া, এগুলো আমাদের করা দরকার। আর আমরা দেখি আমরা জনসাধারণের ভোটে নির্বাচিত হয়ে এখানে প্রতিনিধি হয়ে আসছে। আজকে এডিসি এলাকাতে জাতি জনজাতি যদি মিলে আমরা 12 লক্ষের উপরে হবে পপুলেশন, তাদের প্রতিনিধিত্ব আমরা করব। এই যে আমি একটা প্রতিনিধি হিসাবে এখানে আসি, আমার দায়িত্ব এবং কর্তব্য সেটা আমার নিজেরা বোঝা দরকার। দুপুরে আপনি সুন্দর ব্যবস্থা করেছেন, প্রথম রাউন্ডের পরে খাওয়া দাওয়ার পরে আমরা এখানে যাই। এখন প্রথম রাউন্ডে প্রথম সেশনে কতজন সদস্য আমরা এখানে উপস্থিত আছি ছিলাম, বর্তমানে কতজন আছে? প্রশাসনিক আধিকারিকরা প্রথম সেশনে কতজন ছিলেন, এখন সেশনে কতজন আছে? এটা কিন্তু 15 লক্ষ জনগণকে আমাদের জবাব দিতে হবে। এত যদি হাউস, এই পবিত্র হাউসকে যদি আমরা পাতলা করে নেই, যারা প্রশাসনিক আধিকারিক, যারা আমরা জনপ্রতিনিধি, তাদের ত্যাগ, তাদের পয়সা দিয়ে আমাদের বেতন ভাতা চলে, কর্মচারী হোক, আধিকারিক হোক, আমরা জনপ্রতিনিধি হোক, সেটাকে যদি আমরা লক্ষ্য না দিই, আজকে এই এডিসির যারা জনগণ পাবলিক, তাদের ডেভেলপমেন্ট কিভাবে হবে, এটা সুন্দরভাবে আমাদের সিএম সাহেব প্রস্তাবনা এনেছেন। যারা পেনশনে গিয়েছেন ওনাদেরও চিন্তাধারা করেছেন, না তাদের পেনশন দেওয়া দরকার, 6% প্রভিশন রেখেছেন। অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলবে তার জন্য প্রভিশন রেখেছেন এখানে 34%। এবং গ্রামীণ এলাকা, এডিসি এলাকা, তার জন্য কি করেছেন 60% অতিরিক্ত টাকা ব্যয়বরাদ্দ ওই জন্য রেখেছেন। এখন হয়তো আমাদের ওইগুলোর ব্যাপারে কিছু দেখা দরকার। আমাদেরকে 7 তারিখ বাজেট যদি পেশ করেছেন, আমাদের বাজেটের কপি আমাদেরকে দেওয়া হয়েছে। 8 তারিখ 9 তারিখ দুদিন বন্ধ, অর্থাৎ এটাও মাননীয় চেয়ারম্যান সাহেব আপনাকে ধন্যবাদ জানাবো, দুদিন পর্যন্ত আমাদেরকে এটা স্টাডি করার সুযোগ দিয়েছে। কিন্তু আমরা কতজন স্টাডি করেছি? কতজন আমরা স্টাডি করেছি? যে বক্তব্য উঠবে শুধু নেগেটিভ, একটা পজিটিভ মানসিকতা নিয়ে আমরা যদি এগিয়ে না যাই, আমরা নেতৃত্ব দিচ্ছি, এই 15 লক্ষ জনগণের নেতৃত্ব আমরা দিচ্ছি, আমরা জনপ্রতিনিধি, এটা কম কথা নয়। পজিটিভ ভাবনা নিয়ে আগামী দিনে আমাদের কি করা দরকার সেগুলোতে যাওয়া দরকার। কোনখানে আমার ত্রুটি রয়েছে, ত্রুটিটা আমার বার করা দরকার। যাই হোক, এখানে দেখুন আমরা এই যে প্রথমে ধরুন ডাইরেকশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এটা এখানে আমরা সেশনের সময় আলোচনা করি। রাজ্যে যেমন বিধানসভা এবং মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ থাকে, আমাদের তিক্ত গ্রুপ চিফ এক্সিকিউটিভ মেম্বারের নেতৃত্বে এক্সিকিউটিভ কমিটি আছে, এক্সিকিউটিভ বডি আছে, ওরা চিন্তাধারা করে পলিসি আমরা ঠিক করি, কার্যকরী করে যারা প্রশাসনিক আধিকারিকরা আছে। এখানেও
আমি মনে করি কিছুটা প্রভিশন পয়সা থাকা দরকার। নিউ অ্যাক্ট আমাদের অনেক সময় প্রয়োজন করে করতে হয়, এগুলোর জন্য আমাদের কিছু রাখা দরকার। এরপরে কারণ অনেক সময় অনেক কিছু আমাদের এখানে চেঞ্জ করতে হবে, যখন করা হয় তখন ওই পয়সা থাকে না। এরপরে কৃষি, এগ্রিকালচার সেক্টরটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখন আমার এখানে ক্লিয়ার হতে হবে, আমার এখানে বাজেট আমরা ধরছি এডিসি এরিয়াতে সমস্ত অ্যাগ্রি সাবডিভিশনগুলো আমাদের হাতে নেই, হর্টিকালচারের সবটা আমাদের হাতে নেই। সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার অ্যাগ্রি সাবডিভিশন কোনটা আছে? 6টা আছে। কাঞ্চনপুর, সামনু, তুলাশিকর, মান্ডাই, রূপাইছড়ি, গোলনাথৈসা, 6টা অ্যাগ্রি সাবডিভিশন আমাদের হাতে আছে। অর্থাৎ আমি জানতে চাই এই যে 6টা অ্যাগ্রি সাবডিভিশন আমার হাতে, ওইখানের বাজেটটা কে করবে? আমার এখানে পয়সাটা নাও থাকবে, আমি সেন্ট্রাল গভর্নমেন্ট কিনা এখানে সেন্ট্রাল প্রজেক্ট আছে, স্টেটের বিভিন্ন প্রজেক্ট আছে। আমরা এডিসির মাধ্যমে এই যে 6টা অ্যাগ্রি সাবডিভিশনে কি কি করা দরকার আমরাই তো প্রস্তাবটা তুলবো না, যেহেতু আমাকে হ্যান্ডওভার করেছো, তুমি আমাকে দায়িত্ব দিয়েছো, তাহলে এই 6টা অ্যাগ্রি সাবডিভিশনে ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য আমার কি কি করা দরকার সেগুলা আমরা প্রস্তাব আকারে দেওয়া দরকার। বাজেটের আগেই আমরা সেটা সাবমিশন করা দরকার স্টেট গভর্নমেন্টের কাছে, এবং আমাদের প্রভিশন থাকা না থাকলেও আমরা আমাদের এখানে উল্লেখ থাকা দরকার বলে আমি মনে করি। এরপরে ধরুন হর্টি সাবডিভিশন যেটা আছে, সুপারিনটেন্ডেন্ট হর্টি, কাঞ্চনপুর এবং মনু, 2টা, এগুলো আমরা করতে পারি। কাজে এগ্রিকালচার সেক্টরে এগুলা আমরা প্রস্তাবে আনতে পারি। এরপরে এখানে বাজেটের মধ্যে তবে অনেকে বলেছে যে এই বইটা আমাদের আরো কিছু স্ট্যান্ডার্ড হওয়া দরকার, কারণ মাঝখানে সময় পাইনি। আমি কালকে 12টার পরে আমি বইটা নিয়ে বসেছিলাম, এর আগে সময় পাইনি, বিভিন্ন কর্মসূচি ছিল বলে। যখন 12টার পরে বসি তখন এটাতে পাঠ উদ্ধার করতে অনেক কষ্ট হয়, এত ছোট্ট লেখা, আরো কিছু স্ট্যান্ডার্ড হওয়া দরকার। বাজেট তো একটা জিনিস মনে রাখবেন, অনেক সময় কষ্ট হয়, কেউ ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, শিডিউল চায়। অসংখ্য ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান স্যার, আমাদের মাননীয় ভূভাগরা আমাদের এআরসি চেয়ারম্যান উনি এসেছেন, আমাদের উৎসাহটা আরো একটু বৃদ্ধি হবে। অনেক সময় মনে করি কি, কেউ যদি কোনো এসটি ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, কোনো সিভিল সার্ভিস হলো, আরে এটা এসটি কোথায় পেয়েছে, এসটি কোথায় পেয়েছে, এত সম্মানে লাগে। যার জন্য আমি মনে করি আম্বেদকর যেভাবে করেছিলেন, আম্বেদকর উনি জানতেন ভারতবর্ষ একদিন ইন্ডিপেন্ডেন্ট হবে। ভারতবর্ষ যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, আমরা যারা অনুসূচিত জাতি, পিছড়ে বর্গ আছি, আমাদের অধিকার নিয়ে আমার কথা বলতে হবে। সেই অধিকারটা আদায় করতে গেলে কি করতে হবে? দিন রাত আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে স্টাডি করতে হবে। উনি করেছেন। এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষের বোধহয় ন্যাশনাল ইন্টারন্যাশনাল 32টা ডিগ্রি নিয়ে খুব কম ব্যক্তি আছে, এবং উনি পরিশ্রম করেছেন যে কিয়া এই স্বাধীন ভারতে সংবিধান লেখার অধিকার উনি পেয়েছিলেন। আজকে আমরা এখানে এডিসির মেম্বার, আপনারা কিন্তু শুধু মনে করবেন না, অনেক সময় মনে করি এমএলএদের গুরুত্ব দেয়, এমপিদের গুরুত্ব দেয়। আমি মনে করি আমি একজন জনজাতি হিসাবে যদি রিপ্রেজেন্টেটিভ হয়, মেম্বার হয়, তাহলে প্রথম অগ্রাধিকার আমাদের এডিসি হাউসকে আমাদের দেওয়া দরকার। এই জিনিসটা যদি আমরা না বুঝি, অধিকারের জন্য কেন কথা বলবো? কাজে আমরা আরো যাহাতে বলতে না পারে, যাহাতে আন্ডার এস্টিমেট করতে না পারে আমাদের, তার জন্য গভীরভাবে আমাদের স্টাডি করা দরকার। আরো কিছু সুন্দরভাবে এটা হওয়া দরকার। এটা ফাঁদ উদ্ধার করতেও খুব কষ্ট হয়। এখানে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার টিলার 12 HP ফর দা পাওয়ার টিলার, এখানে ডিস্ট্রিবিউশনের কথা আমি বলেছি। এখানে লেখছে এই পাওয়ার টিলারের কথা, আবার এখানেও আমার পাওয়ার টিলারের কথা, 2টা জায়গাতে উঠেছে। এগুলা কিছু
দেখে নেওয়া ভালো। কারণ কারণ একটা জিনিস হচ্ছে, পাওয়ার টেলারে ওইখানে বেনিফিশিয়ারির কোথাও উল্লেখ নেই। আমার একটা কনফিউজ এখানে একটু হচ্ছে ওইখানে, কারণ প্রায় 1 লাখ টাকা পর্যন্ত গভর্নমেন্ট সাবসিডি দেয়। আমি এখানে একটু ক্লিয়ার হয় না যে এডিসি কি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দেবে এই পাওয়ার টিলার গুলা, নাকি স্টেট গভর্নমেন্ট যেভাবে দেয় একটা রেট আছে দেয় না, 1,25,000 কইরা দেবে না, বাকিটা বেনিফিশিয়ারি দেবে তো না। ঠিক আছে, এই জন্যই এটা একটু ক্লিয়ার। কাজে যেটা বললাম এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। এরপরে দেখুন আরো কতগুলো, আমি সবটাতে যাচ্ছি না, কতগুলো যেতে, কারণ আমি ঠিক পাই না। অ্যানিম্যাল রিসোর্স ডিপার্টমেন্টে এখানে যেটা ভোটারি এবং ফিগারি বেনিফিশিয়ারির কথা গতবারে ছিল, এবারে কিন্তু কোনো টাকা ধরা হয় না। এটা একটা কেন, কারণ এখানে ফিগারি এবং ভোটারি, হ্যাঁ, এটাতে ট্রাইবেলরা, জনজাতি যারা আছে গ্রামে পাহাড় অঞ্চলে, এটা অভ্যস্ত এটা করতে, এটা যদি কিছু বাজেটে উল্লেখ থাকে। এরপরে ধরুন স্কুল এডুকেশনে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। স্কুল এডুকেশনটা এখানে আলোচনা হয়েছে বিভিন্নভাবে। গত কয়েকদিন আগে, গত মাসে বোধহয় আমাদের মনু আরডি ব্লক লেভেল একটা মিটিং হয়েছিল ডিএমের উপস্থিতিতে। ওইখানে ফলধাংশু, আমি, ধীরেন্দ্র রায় বর্মা এবং হংস কুমার ত্রিপুরা সহ আমরা উপস্থিত ছিলাম। ওই জায়গাতে বিভিন্ন কিছু কথা উঠেছে এবং আমাদের যে আইএস ইন্সপেক্টর অফ স্কুল এডিসি ওই 82 মাইলে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং খুব আমি এতই খুশি যে ডিএম সাহেব প্রশংসা করেছিলেন আজকেই প্রথম এডিসির কোনো আধিকারিককে একদম সুন্দরভাবে তার বক্তব্য তুলে ধরা হয়েছে। ডিএম সাহেব, কারণ আমিও যেহেতু এডিসির প্রতিনিধি, ওই ধীরেন্দ্রবাবু ছিলেন, ওই হংসবাবু ছিলেন না, এত খুব ভালোই আমি নিজেই, কারণ আমি এডিসির প্রতিনিধি, আমার এডিসি আধিকারিক এডিসি অফিসারের উপর প্রশংসা করবে, সেটা খুব সুন্দর ব্যাপার। তখন আমি বলেছিলাম থালছড়া, গোবিন্দবাড়ি, বিভিন্ন জায়গাতে, প্রত্যন্ত এলাকাতে অনেক জায়গাতে 5 জন, 6 জন, 10 জন, 15 জন এরকম ওই কিনা স্টুডেন্ট আছে। তো আমি বলছিলাম যে এখানে আমরা একটা রেসিডেন্সিয়াল স্কুল আমরা করতে পারি কিনা। ধরেন 4-5টা স্কুল মিলে প্রত্যন্ত এলাকা একটা করলাম, এটা থাকার ব্যবস্থা থাকলো, রেসিডেন্সিয়াল ব্যবস্থা, টিচাররাও একসাথে থাকলো, স্টুডেন্টরাও একসাথে থাকলো, একটা কমপ্লেক্সে থাকলো, তাহলে এটা সুন্দর হয়। তখন ডিএম সাহেব উনি বললেন এটা করা যায়, আমি পূর্ণ সহযোগিতা করব। ডিএম ধোলায় উনি বলেছিলেন। এই কাজে এরকম করেও আমরা বিভিন্ন কায়দায়, নিজস্ব যেহেতু নেই, এভাবে বিভিন্ন কায়দায় আমরা করতে পারি কিনা। তাছাড়া আমার কাছে অবশ্য চিঠিটা নেই, আমাদের ওই জাতীয় অনুভূতি আমাকে বললেন যে স্যার, একজন আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরার একজন আন্ডার সেক্রেটারি নাকি একটা চিঠি লিখেছিলেন প্রত্যেকটা ডিএমকে যে এডিসিতে ফান্ড ফ্লো করো। সেই মোতাবেক আমি যখন ওই ঊনকোটিতে আমার জানা মতো প্রায় 3.5 কোটি টাকা এই মাসে রেগার মাধ্যমে এডিসির মাধ্যমেই করা হবে, সেটা ওনারা করছেন। অন্যান্য আমি দেখলাম উত্তর জেলা জেডিও সাহেব এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওরা যায় না, দোলায় যায় না, অন্যান্য ওই ডিস্ট্রিক্টে জানে কিনা। এগুলো আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমরা যদি গিয়ে ডিএম এর সাথে কথা বলে এবং ওই অর্ডারটা আমি অনুরোধ করব যারা আমাদের প্রশাসনের আধিকারিকদের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে ওই চিঠিটা যদি পাই আমরা আরো সুবিধা হবে, আমরা দেখা করতে পারবো। এখানে প্রিন্টিং অফ টেক্সট বুক 40 লক্ষ টাকা ধরা হয়েছে আমাদের এডিসিতে। এটা আমি আর একটু ক্লিয়ার না, কারণ এডিসিতে ককবরক, চাকমা, মগ, হাওয়া, মেজু, কুকি এবং গারো এই ল্যাঙ্গুয়েজগুলা পড়ানো হয়। ওয়ান সাবজেক্ট যদি পড়ানো হয়, ককবরকের টেক্সট বুক কি এডিসি করবে নাকি স্টেট গভর্নমেন্ট করবে? স্টেট গভর্নমেন্টও
স্টেটের মধ্যে খবরক অ্যান্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজ ডাইরেক্টরিয়েট আছে। আমাদেরও এখানে যে খবরক অ্যান্ড আদার ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট আছে, যেখানে প্রিন্সিপাল অফিসার আছে। এখন কে করবে এই টেক্সটবুকটা? এটা একটা যদি করা হয় তাহলে অন্য ল্যাঙ্গুয়েজগুলোরও করা দরকার, করতে হবে এগুলা। পরে বাজেটে না থাকলে অন্যগুলো তো ওই ইএম সাহেবও প্রবলেমে পড়বে। আর আরেকটা জিনিস হচ্ছে খবরক অ্যান্ড আদার ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট, অর্গানাইজেশন অফ খবরক অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট 100 কোটি। এই যে লাইব্রেরির কথা, এখানে ডিজিটাল লাইব্রেরির কথা বলা হয়েছে, ডিজিটাল লাইব্রেরির কথা। এখানে আমি একটা অনুরোধ করব যে যারা লাইব্রেরিয়ান থাকবে তারা যদি ডিজিগনেটেড লাইব্রেরিয়ান না হয়, কি বই আছে সে নিজেও যায় না। আমি দেখছি মাঝখানে এটা ওই রাধাচরণ বাবুর আমলেই হয়েছিল, ওনারা উদ্বোধন করছেন খবরক লাইব্রেরি। এখানে সিএম সাহেব একবার বলছিলেন কি খবরক লাইব্রেরি, ইংলিশ লাইব্রেরি, বেঙ্গলি লাইব্রেরি, এরকম তো থাকার কথা না। খবরক লাইব্রেরি কই, এখানে তো শুধু খবরকেরই, কেউ যায় না। তাছাড়া ওইখানে যে ডিজিগনেটেড লাইব্রেরিয়ান যদি না হয়, কি বই, ওই বইয়ের গুরুত্ব কি সে নিজেও বুঝে না, কি করে বলবে? তার জন্য আমরা যদি প্রভিশন রাখি, আমাদের যে ওই 5-6টা লাইব্রেরি আছে, এগুলোতে ডিজিগনেটেড লাইব্রেরিয়ান আমরা নিয়োগ করতে পারি কিনা। এখানের মধ্যে আমি বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরি আছে, তার ওনাদের সাথে আলোচনা করেছি। আমরা যদি এই বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরির এখানে রিটেন দেই যে কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা এডিসি এলাকা, প্রত্যন্ত এলাকা কম্পিটিটিভ এক্সাম, সেটা ওই টিপিএসসি হোক বা আদার্স যে কোনো যেতে হোক চাকরির ক্ষেত্রে, ওই রকম বই পেপার আমাদের দরকার। আমরা যদি এখান থেকে চিঠি দেই তাহলে কিন্তু তারা দেবে, অনেক জায়গাতে দেয়। আমি অনুরোধ করব আমার বন্ধুবর ইএম সাহেবকে, রবীন্দ্রবাবুকে, চলুন না আপনিও চলেন, চিঠি একটা লই, আমিও যাবো, আমরা নিজেরা বই বার করবো। আমি অনেকটা একটা প্রচুর বই আছে, কম্পিটিটিভ বই, বিশ্বাস করবেন না চেয়ারম্যান স্যার, আমি যখন যাই এখানে হাত দেয় না, প্রচুর বই নর্থ ইস্টের ব্যাপারে লেখা। এগুলা যদি আমরা আনি, বেশ, আমি তো তখন একটা জায়গাতে দিছিলাম প্রায় 1,00,000-2 লাখ টাকার বই হবে ওইখান থেকে। আমরা এখান থেকেও কালেকশন করতে পারি। আর আরেকটা জিনিস আমাকে ওনারা ওই একটা প্রস্তাব দিয়েছেন যে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন, রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন কলকাতাতে আছে ন্যাশনাল লেভেলে। আমরা যদি এখান থেকে ডিপার্টমেন্টলি একটা চিঠি দেই, ওনারা সহযোগিতা করবেন। আমরা যে এখানে বীরচন্দ্র লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি আছে, ওনারা সহযোগিতা করবেন। আমরা বিভিন্নভাবে সেটা ডেভেলপমেন্টের জন্য এই লাইব্রেরিগুলো আধুনিকরণে বিভিন্ন জোতে তারা সহযোগিতা করবে, তাহলে আমরা এটা করতে পারি। আপনি যদি চলেন তাহলে একসাথে যাব, কথা বলবো। তো এইভাবে লাইব্রেরিগুলা আমরা করতে পারি। এরপরে এই আদার্স ল্যাঙ্গুয়েজ, খবরকের আদার্স ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, এগুলা মেন কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজকে কিভাবে আমরা রক্ষা করব। যাতে এখানে খবরকি বলুন, গারু বলুন, মগ বলুন, হালাম বলুন, কুকিমিজু বলুন, সমস্ত ল্যাঙ্গুয়েজগুলোকে কীভাবে রক্ষা করা যায়। এবং সেগুলা অনেক কিছু আছে। আমরা দেখবেন ওই যে আগে আমরা দেখতাম ওই বিশেষ করে 70 দশকে একটা শুধু খবরক এবং আদার্সদের মধ্যেও জনজাতি যারা সাহিত্য লেখালেখি একটা প্রতিযোগিতা, নাটক আগে হতো না, এখন অনেকটা অগ্রসর হয়ে যায়। বিশেষ করে 70 দশকে সেটা শুরু হয়েছিল। এগুলাকে আবার কিভাবে অনেক ভালো ভালো ওই কবিতা লেখন না, গল্প লেখন না, কিন্তু কোথায় তারা ছাপবে? এরকমও যদি একটা ম্যাগাজিন আমরা বিভিন্ন যারা আছে তাদেরগুলো আমরা ছাপিয়ে দিলাম, এগুলো আমরা করতে পারি এখানে। যাই হোক, এরপরে
এরপরে আছে আপনার ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট, এখানে ঠিকই আছে, কিন্তু এই যে নিচে 13 নম্বর সিরিয়াল নম্বর 13 ট্যুরিজম ডিপার্টমেন্টের ব্যাপারে এটা একটু দেখলে ভালো হয়। হায়ারিং অফ ভেহিক্যাল, কনসিডেন্সি, অফিস খরচা, টাকা ধরা আছে, কিন্তু ট্যুরিজমের উপর ডেভেলপমেন্টের ব্যাপারে কোনো টাকা ধরা নয়। তাহলে এটা স্বাভাবিকভাবে অন্যরা করবে শুধু গাড়ি ভাড়ার জন্য, অফিস খরচার জন্য টাকা ধরা। এই এগুলো একটু আমি আশা করব এটা একটু দেখার জন্য, কারণ ওই যে কমলবাবু যে একটা ওই ট্যুরিজমের স্পট করতেন, আমি বলছিলাম ওই যে ওই ভবরঞ্জন বাবুর সাথে আলোচনা করছিলাম, স্যার ঊনকোটি জেলা ওই ঊনকোটি ভিলেজ কমিটি যেখানে শিবলিঙ্গ একটা ন্যাচারালি এটা পুরোনো থেকে আছে, এখানে ওই শিব মন্দির যেটাকে বলা হয়, এখানে সম্পূর্ণ রিয়াংরা, কিন্তু বিকালে আমি কয়েকদিন আগেও গেছি, বিকালে হলে কৈলাসহর প্রপাত থেকে বাঙালি সম্প্রদায় 300-400 ভাইয়ে স্কুটার অটো নিয়ে যায় সম্প্রদায়। আমি ওই বহু ডিএমের সাথে কথা বলতে বলতে এই জায়গাটাও দেখবেন 6 কিলোমিটার রাস্তা, পেঁচারতল মেন রোড থেকে শিববাড়ি 6 কিলোমিটার। এইবারে কিন্তু এটা একটা সুখবর ডিএম আমাকে দিয়েছেন, ওটা স্যাংশন হয়ে গেছে। পিএমজিওয়াই প্রধানমন্ত্রী সড়ক রোজগার যোজনায় ওই 6 কিলোমিটার রাস্তা পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমার পেঁচারতল থেকে শিববাড়ি 6 কিলোমিটার রাস্তাটাও হবে। আমরা এখানে একটা ট্যুরিজমের ব্যবস্থা করতে পারি ডেইলি। স্যার এইবারে আমাকে বললো ওই এলাকার কৈলাসহরের যিনি বিধায়ক বেনজিৎ সিনহা মহোদয়, উনি কয়েক হাজার মানুষ নিয়ে শিবরাত্রির দিন উনি গিয়েছেন ওই শিববাড়িতে। আমি এই সমস্ত যখন আমাদের কনস্টিটিউয়েন্সি বলে আমি দেখলাম যে একটা দোকান পর্যন্ত নেই ওইখানে। তবে কমিউনিটি এলাকা হবে, ওই শুক্লাচরণ নোয়াচিয়া মহোদয় ওনার ডিপার্টমেন্ট থেকে উনি ওই ল্যান্ড মোটামুটি এটা লেভেলিং কাটা স্যার ওইখানে একটা কমিউনিটি হলো। কাজে এইগুলা ছোট ছোট স্পটগুলোতে আমরা ট্যুরিজমের করতে পারি, এখানে চৌষবিন কেন হবে? কাজে এগুলো একটু দেখবেন, কারণ একটা একটা দৃষ্টিগত লাগে, শুধু ভেহিকেলের ভাড়া, গাড়ি ভাড়া, অফিস খরচা, আমরা ডেভেলপমেন্টের জন্য কোনো টাকা এখানে ধরা হয়। কাজে আমি বেশি বলবো না স্যার, সময় যাবো না। এই যে আর এখানে আমি বারবারই দেখি আরবান ডেভেলপমেন্ট টাকা ধরা হয়, সাব জোনাল কমিটি, জোনাল কমিটির মেম্বারদের ওই বেতন ভাতা দিয়ে দেওয়ার জন্য। আমরা তো অ্যাকচুয়ালি শুধু ভিলেজ কমিটি অ্যাক্ট হয়েছে, আরবান ডেভেলপমেন্টের তো কোনো অ্যাক্ট নেই, এখনো হয় না। যদিও এটা গভর্নরের অনুমোদন আছে টাউন কমিটি, কিন্তু আরবান ডেভেলপমেন্টের জন্য কোনো অ্যাক্ট হয় না, ভিলেজ কমিটি অ্যাক্ট আমাদের আছে। এটা একটা আমার কনফিউশন। কাজে এগুলো আমি আশা করব কোথায় আমাদের ডিফেক্টটা। আমি জিজ্ঞেস করছিলাম ওই ডিপার্টমেন্টকে, ট্রাইবাল ওয়েলফেয়ার, এই যে এডিসির টাকাটা অনেক সময় এখানে শোনা যায় সঠিক টাকা পাওয়া যাচ্ছে না। আমাকে বললো ওরা শেয়ার অফ ট্যাক্স গতবার 24,000 লাখ হিসাবে 24,000 লাখ বাজেটে ছিল, সাথে এখানে প্রায় এরপরে লোকাল বডি 18,000 লাখ দেওয়া হয়েছিল। অর্থাৎ টাকা হিসাবে যদি হয়, টাকা আমরা চেয়েছিলাম বাজেটে 420 কোটি। এই যে শেয়ার অফ ট্যাক্স এবং লোকাল বডির যে ইনকাম 420 কোটি, আমাদেরকে দেওয়া হয়েছে 560 কোটি, 140 কোটি অতিরিক্ত। বৃদ্ধির হার পার্সেন্টেজ যদি ধরি 58% বেশি। এটা অন্যগুলো বাদ, অন্য এই যেগুলো বাদে শুধু এখানে শেয়ার অফ ট্যাক্স এবং লোকাল বডিতে। তাহলে এখন এই জিনিসটা কোন জায়গাতে আটকাচ্ছে? কাজেই আমি এর জন্য বলছি ডিপার্টমেন্ট এবং আমরা যারা আছি একই সাথে সহযোগিতা করে আমরা যদি গুরুত্বটা না দিই, আমি বারবার বলবো, এই দেখুন না, এই যে অফিসারের যেটাই যারা আধিকারিক, কে শুনবে কথা? আমাদেরই কাজ করতে হবে নাকি? এগুলো কিন্তু সাংঘাতিক। এবং আমার মেম্বারদেরও বলবো, এইদিকে বলুন ওইদিকে বলুন, আমরা সবাই আরো সিরিয়াস হতে হবে।
আধিকারিকদের থেকে আমরা জনগণকে আমাদের বেশি সিরিয়াস হতে হবে, জবাব দিয়ে আমাদের জনগণকে দিতে হবে। রাজনীতির ঊর্ধ্বে হচ্ছে আমাদের করতে হবে। আমি বারবার বলি তো আমাদের ভূমিকা যে ইউনিটি ফাংশন, আমার এই জায়গাতে আমার এক হতে, যেমন ট্রাইবেল ওয়েলফেয়ারে খুব সুন্দর যে করতেন ওই কমলবাবু আমাদের ইএম সাহেব। এখানে আমি দেখছিলাম যে ওই কাস্টমার এলো, ওইখানে টাকা ধরা হয় না, কাস্টমার এলো কিন্তু ফুলফিল হয় না, এখানে আমাদের টাকা ধরতে হবে। এবং আমি অনেক ধন্যবাদ দেয় এডিসি অ্যাডমিনিস্ট্রেশনকে স্যার, কারণ মাঝে মধ্যে দেখি এই যে যারা সমাজপতি আছেন তাদের নিয়ে আলোচনা করে। আমরা যতই বলি না কেন, আমরা রাজনীতিগতভাবে পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে আমরা সমাধান করতে পারবো না। আমরা সমাধান করতে পারবো যে সমাজের মাধ্যমে যাদের সম্প্রদায় জাতি আছে তাদের মাধ্যমে যদি আমরা ইউনিটিতে আনতে পারবো এবং আমাদের বাস্তব যে সমস্যাগুলো তুলে ধরবো। আমরা ওই ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 এখানে কিন্তু কাস্টমারি সিস্টেমের কথা আছে, ওইখানে সবচেয়ে ফরেস্ট রাইট অ্যাক্ট ওইখানে কিন্তু ট্রেডিশনাল অ্যাক্টের কথা আছে। আমরা জনজাতিরা ট্রেডিশনাল যে আমাদের নিয়ম যে আইন সেইভাবে তো আমি পরিচালিত হব। কাজেই আমার যে ফরেস্ট রাইট অ্যাক্ট, আমার অ্যাডিশনাল হাজরাত, আমার যে ট্রেডিশনাল সিস্টেম, কাস্টমারি ল, তার মাধ্যমে আমার এই যে ফরেস্ট রাইট অ্যাক্ট আমার সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এগুলা নিজের অধিকার নিজেই বুঝে সেটাকে আমাদের হাতে রাখতে হবে। কাজে আমার খুব এটা নিয়ে আমার খুব ভালো, আমাদের মধ্যে কথা হয় কমলবাবু এবং আমাদের সিএম সাহেবের মধ্যে আরো ঘনিষ্ঠতা আমাদের বাড়াতে হবে। টোটাল প্রবলেমটা আইডেন্টিফাই করা, প্রবলেমগুলো যদি আইডেন্টিফাই করতে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে, কারণ অনেকটা দেখা যায় যে সোশিয়াল অডিট যদি না হয়, কোনো ভিলেজ পঞ্চায়েত হোক, ভিলেজ কমিটি হোক, সোশিয়াল অডিট যদি না হয়, সে যেসাই হোক টাকা পাবে। আমার বিজেপি সরকার, কেন্দ্রীয় বিজেপি সরকার, রাজ্য বিজেপি সরকার, অডিট যদি ঠিক মতো হিসাব না থাকে থাকা যাবে না। আমাদের এই হিসাবগুলা, আমাদের আধিকারিকগুলা এবং আমরা করছি কিনা, এবং আমি এই যে নিউ অ্যাক্টের জন্য কিছু টাকা ধরার জন্য আমি যে কথাটা বলছি, আমরা পার্লামেন্টে দেখি, অ্যাসেম্বলিতে দেখি কি থাকে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি থাকে। পাবলিক অ্যাকাউন্টস কমিটিটা কাকে চেয়ারম্যান করা হয়? যিনি অপোজিশন লিডার থাকেন ওনাকে দেওয়া হয়। এবং বাজেট সেশনের মধ্যে কাকে আগে বলার জন্য দেওয়া হয়? পাবলিক অ্যাকাউন্টস কমিটির যিনি চেয়ারম্যান থাকেন অর্থাৎ অপোজিশন লিডার। কেন দেওয়া হয়? উনি যাদের জানেন অ্যাডমিনিস্ট্রেশন যাতে সঠিকভাবে চলে। কারণ অপোজিশন লিডার উনি যদি অ্যাকাউন্টস কমিটির, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন, তখন ধরবে কোথায় কোথায় কি আছে। এর জন্যই সেটা করা হয়। কারণ এখনো আমাদের এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি, আমাদের রুলস হয়েছে কিনা, কমিটি হয়েছে কিনা, আমি অনুরোধ করব যে কোনো রুল এই যে এখানের মধ্যেও থাকা দরকার। কারণ আপনি একমাত্র চেয়ারম্যান এবং বিদ্যুৎ বাবু, আপনারা একের অধিক এখানে এই হাউসে আপনারা আছেন, সবাই কিন্তু প্রথম অবস্থাতে। কাজে আমি যদি অ্যাডিসির জন্য কি কি অ্যাক্ট হয়েছে, কি কি আইন তৈরি হয়েছে, সেটা আমার থাকতে হবে। কিন্তু এখনো যায় না কয়জন মেম্বারের কাছে যেগুলো অ্যাক্ট আমরা বানিয়েছি এখানে করা হয়েছিল অতীতে, সেই অ্যাক্টগুলো আছে কিনা। সেগুলো অ্যাক্টগুলো করার পরে যদি ত্রুটি থাকে সংশোধনের জন্য প্রস্তাব আসতে পারে। আমি যদি নাই করলাম, নাই জানলাম, কিসের জন্য সংশোধনী আমি আনবো? জানবো না আমি। কাজে এগুলো দরকার। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি, যেটা অ্যাসেম্বলিতে থাকে, পার্লামেন্টে থাকে, তখন গিয়ে আমরা কিন্তু উভয়ে মিলে তখন ওই ট্রেজারি ব্যাংক এবং অপোজিশন ব্যাংক এই মিলেই করে কেন, তখন ডিটেলসটা তখন উঠে আসবে, ডিটেলসটা উঠে আসবে। তো এগুলোও আমাদের করা দরকার। কাজে যেগুলা সংশোধন করার বেশি সুযোগ হয় না আমার, আর আরো শেষবারের মতো অনুরোধ রাখবো, আরো একটু স্ট্যান্ডার্ড যাহাতে ছাপানি হয়। এটা ফাঁদ উদ্ধার করা খুব কঠিন, সবাই বলছে কিন্তু এটা। আর একটা জিনিস হচ্ছে ওই স্টেট গভর্নমেন্টের সাথে আমাদের সংযোগটা, যেমন ওইখান থেকে আন্ডার সেক্রেটারি আমাকে ন্যায্য অনুভূতি ইনফরমেশন করেছে, এবং ওই ইনফরমেশনের উপরে যদি আমি ডিএম এর সাথে কথা বলে 3.5 কোটি আমার অ্যাডিসির অফিসাররা কাজ করবে, ওই অর্ডারটা আমার তো আছেন তো আধিকারিক, এই অর্ডারগুলো আমাদের কালেকশন করা দরকার।
এবং এটা নিয়ে স্ব এলাকার আমরা যারা অ্যাডিসির মেম্বার আছে আমরা দেখা করবো ডিএমের সাথে। হ্যাঁ, স্টেট গভর্নমেন্ট অর্ডার করেছেন এভাবে অ্যাডিসি তুমি ফান্ড ফ্লো করো, জোনাল সাব জোনালকে আমার ইঞ্জিনিয়াররা আছে দাও টাকাটা, আমরা বলতে পারি। শুধু অনুভূতিটা হবে কেন?